নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ শোনাব বিমল করের লেখা সেই বিখ্যাত মর্মস্পর্শী গল্প আঙুর লতা। গল্প পাঠে আপনাদের সঙ্গে আমি আছি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প আঙুর লতা। মনেই হলো না এই মাত্র আঙুরের অতি বড় একটা সর্বনাশ ঘটে গেল। হ্যাঁ, আঙুর লতার ঘরে। সে হাউমাউ করে কেঁদে নন্দর বুকের উপর ঝাঁপিয়ে পড়ল না। দুটো ঠান্ডা পা নিজের বুকের মধ্যে দুহাতে জাপটে ধরে মাথা ঠুকতে শুরু করল না। আধ ভেজানো দরজাটা হাট করে দিয়ে ছুটে যে বাইরে যাবে, চেঁচামেচি করে কাউকে ডাকবে, তাও করল না। নন্দর চৌকির পাশে মেঝে পা ছড়িয়ে বসে ইনিয়ে বিনিয়ে পর্যন্ত একটু কাঁদল না। মধুর সঙ্গে চবনপ্রাশ মেরেছিল আঙুর। আঙুল দিয়ে নন্দর জিভে আস্তে আস্তে সেটা মাখিয়ে দিতে মানুষটার মুখের উপর ঝুঁকে পড়েছিল একটু আগে। নন্দর যখন সাড়া পাওয়া গেল না, 10 ডাকেও ঠোঁট ফাঁক করল না, একটুও জিভ বার করল না, আঙুর তখন তাকিয়ে তাকিয়ে লোকটার সেই বোঝা চোখের পাতা দেখল সন্দেহ ভরে। একটা কালো পিঁপড়ে উঠেছিল পলকের তলায়। ঘাড়টা একটু কাত হয়ে রয়েছে, ঠোঁট সামান্য ফাঁক, সমস্ত মুখখানা সেদ্ধ করা বাসি ডিমের মতো শুকনো, শক্ত শক্ত ফ্যাকাশে। যে আঙুলে মধু চবনপ্রাশ মাখিয়ে নিয়েছিল, আঙুর নন্দর জিভে ছুঁইয়ে দেবে বলে সেই আঙুলটাই নন্দর নাকের তলায় ধরল। দেখল না, নন্দর নিঃশ্বাস পড়ছে না। আঙুলটা সরাতে গিয়ে নন্দর নাকের ডগায় ছুঁয়ে গেল। ঠান্ডা। নন্দর বুকে হাত রাখল, কান পাতল। না, কোনো শব্দ নেই। মানুষটা যাই যাই করছিল, আজ যাই কি কাল যাই, যাক, শেষ পর্যন্ত চলেই গেছে। মধুমারা খলনুড়িটা কুলুঙ্গির মধ্যে রেখে দিতে এসে পশ্চিমের জানালাটা খুলে দিল আঙুর। হিমদের পুরনো টিনের চালার উপর এখন টিপ টিপ বৃষ্টি পড়ছে। মাটির দেওয়ালগুলো ভিজে সপসপে। ডোবাটার নীল জলে শ্যাওলা থিক থিক করছে। আর শ্যাওড়া আর কচুর জঙ্গলে কটা কাক ভিজছে আর ডাকছে। জানালার কাছ থেকেই ঘুরে দাঁড়ালো আঙুর। নন্দর দিকে একবার চাইল। তার মনে হলো নড়বড়ে সরু চৌকিটার উপর কতকগুলো এলোমেলো হাড় কেউ যেন চিট ছেঁড়া কাঁথার তলায় চাপা দিয়ে রেখে দিয়েছে। দুটো মাছি এসে বসেছে নন্দর মুখের উপর। আঙুর ভাবছিল, নন্দ তো মরে জুড়ালো, কিন্তু আমায় যে এই শেষ সময়েও জ্বালিয়ে গেল। এখন কি করি, কাকে ডাকি, কার পায়ে ধরি, কার কাছে হাত পাতি। ভীষণ রাগ হচ্ছিল আঙুরের। পাজি নচ্ছারটা যেন বুঝে সুঝেই এসেছিল এখানে, যেন ঠিক করেই এসেছিল এঁটো পাতাটা আঙুরকে দিয়েই তুলিয়ে নেবে। সেই জেদ ও রাখল। এখন আঙুর কি করে? এভাবে তো ঘরের মধ্যে মরা ফেলে রাখা যায় না। ওটাকে শ্মশানে নিয়ে যাবার পোড়াবার কি হবে? খানিকটা ভেবে আঙুর ঘরের পূর্ব দিকের দেওয়ালের কাছে এগিয়ে গেল। তোবড়ানো রংচটা বাক্সটার উপর কটা পোঁটলা পোঁটলি গুটানো মাদুর চাপা ছিল।
তারই ওপর কালো ছিটকাটা বেড়ালটা মুখ গুঁজড়ে ঘুমোচ্ছিল। চোখ পড়তেই আঙুর যেন ভীষণ হিংস্র হয়ে উঠল। খপ করে ধরে বেড়ালটাকে আধ ভেজানো চৌকিটার দিকে ছুঁড়ে মারল। ধপ করে একটা শব্দ হলো। বেড়ালটার সামান্য একটু কোঁকিয়ে ওঠা। তারপর দরজার ফাঁক দিয়ে জন্তুটা পালালো। যেমন করে বেড়ালের টুঁটি চেপে ধরেছিল আঙুর, ঠিক তেমনি করেই মাদুর, পোঁটলা পোঁটলি, একটা উদম বালিশ মেঝের উপর ছুঁড়ে ছুঁড়ে ও ফেলতে লাগলো। আপন মনে বলে উঠল, যত আপদ সব আমার কপালেই জোটে গো। এও আশ্চর্য, কেন তোদের আর জায়গা হয় না? হারামজাদা নচ্ছারের দল, অন্য কোথাও ঠাঁই নেই? শুতে পারিস না, মরতে পারিস না সেখানে? না থাকে রাস্তায় যা, বাগাড়ে যা। আঙুরের গলা যখন বেশ চড়াই উঠল, তখন আঙুর থেমে গিয়ে প্রত্যাশা করছিল বোধহয় এইবার অন্য কেউ কথা বলবে, ম্লান বিষণ্ণ ভাঙা ভাঙা চাপা গলায়। কিন্তু কোনো জবাব আসছে না দেখে মুখ ফিরিয়ে নন্দের দিকে তাকাতেই খেয়াল হলো লোকটা মরে গেছে। রংচটা তোবড়ানো বাক্সটা খুলে বসলো আঙুর, হাঁটকালো, হাতড়ালো। তারপর একটা পটের বাঁশ খাওয়া বাহারি শাড়ি বের করলো। তারপর দুটো তাঁতের ছেঁড়া পেঁজা, সায়াও একটা, সার্টিনের একটা বডিজ, কাঠের কৌটো, প্রসাদী ফুল বাঁধা ন্যাকড়া, রোল্ড গোল্ডের মেড়মেড়ে কানপাশা, ঝুটো কাঁচের মালাও একটা। আর বেরুলো এক পাতা সিঁদুর আর কটা মাথার কাঁটা। আঙুর সিঁদুর আর মাথার কাঁটা কটা হাতে করে একটু চুপ করে বসে থাকল। নন্দর দিকে মুখ ফিরিয়ে চাইল না, কিন্তু চোখ দুটো ওর মনে মনে নন্দকেই দেখছিল। সেই বছর 5 আগেকার নন্দকে। তখন নন্দর গায়ে মাংস ছিল, হাড়টা চোখে পড়ত না। মুখটা ছিল চোখ টানা, ভরাট গাল আর বড় বড় চুল। আঙুরের বুকের মধ্যে এতক্ষণে টনটন করে উঠল। গলার কাছে নিঃশ্বাসটা একটু সময় চাপ দিতে থাকলো। চোখের সাদা জমি ব্যথা ব্যথা করে জল জমছিল। এক ফোঁটা জল একটা গাল ভিজিয়ে পড়ল টপ করে হাতের উপর, ঠিক কবজির কাছটায়। আর আঙুর সেদিকে ঝাপসা চোখে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বাক্সের মধ্যে মুখ বাড়িয়ে দিল। না, নেই। সেই শাঁখা জোড়া আঙুর কবে যেন টান মেরে খুলে ফেলেছিল হাত থেকে, তারপর ছুঁড়ে ফেলে দিয়েছিল নর্দমায়। বিয়ের শাঁখা তো নয়, শখের শাঁখা। স্বামীর সিঁদুর তো নয়, যে লোকটা তাকে রেখেছিল মেয়ে মানুষ করে, তার একচেটিয়া জবরদস্তির শিলমোহর ও সিঁদুর। আঙুর শাঁখা ফেলে দিয়েছিল, সিঁদুরও মুছে ফেলেছিল, সে অনেক দিন হলো। চোখটা মুছে নিল আঙুর। এই যে তার মনটা খারাপ লাগছে, কান্না আসছে, এর জন্যে নিজের উপরই তার রাগ আর বিরক্তি হচ্ছিল। মনে হচ্ছিল এবার সে ন্যাকামি শুরু করেছে, যেন এই ন্যাকামিটুকু করা উচিত, করলে 5 জনে দেখবে, অন্তত নন্দ। আঙুর ঘাড় ঘোরালো। না, নন্দ আর দেখবে না, ও মরেছে। বাক্স হাতড়ে খুঁটে খুঁটে সব শুদ্ধ 11.5 আনা জুটল। একটা অচল টাকা আছে এর মধ্যে।
এমনই অচল যে কোনো রকমে চালাবার উপায় নেই। যে হারামজাদা ফাঁকি দিয়ে এটা ধরিয়ে দিয়ে গিয়েছিল সে আর কোনোদিন এলো না। এলে আঙুর তার কাছ থেকে টাকাটা ঠিক আদায় করে নিত। ঠাকুরের বাড়িতে মানুষ অচল চালায় আর চালাবার চেষ্টা করে তাদের এই পটিতে। 11.5 আনা। আর আঙুর মনে মনে খুঁজে পেতে দেখল তার কুলুঙ্গিতে গেলাস চাপা দেওয়া একটা আধুলি আছে, দোক্তার কৌটার মধ্যে একটা দুয়ানি, ও হ্যাঁ, আর 6 পয়সা আছে চালের হাঁড়িটার মধ্যে। তাহলে সব শুদ্ধ কত হলো? সেই 1 টাকা 11.5 আনা। এই 1 টাকা 11.5 আনায় কি একটা লোককে শ্মশানে নিয়ে যাওয়া, পোড়ানো টোড়ানো সম্ভব? আঙুর যদিও এমন ফ্যাসাদে আগে পড়েনি, তবু জানা কথাই গোটা 2 টাকায় শ্মশান খরচ চলে না। কিন্তু কি করবে, কি করা যায় আঙুর ভাবছিল। কুল কিনারা পাচ্ছিল না। বিক্রি করবে, বাঁধা রাখবে এমন কোনো জিনিসও তার কাছে নেই। কি আছে আর তার এখন? একরতি সোনা না, রূপো না, এমনকি কাঁসাও না। সোনা কোনো কালেই ছিল না। সোনার পাত পরানো হালকা চুড়ি 4 গাছি ছিল এককালে। নন্দ তখন করিয়ে দিয়েছিল, সে চুড়ি কবেই গেছে। কানে 2-3 আনা সোনা ছিল, এটা অবশ্য আঙুর তার রোজগারে গড়িয়েছিল। সেটাও গেছে মাস 1.5 আগে, নন্দ আসার পর। নন্দ এলো, আর যেন মস্ত বড় হাঁ নিয়েই হারামজাদা এসেছিল। আঙুরের কানের 3 আনা সোনা গেল, খাঁটি সোনা, নাকের 1.5 আনা, মাথায় গোঁজার উপর চিরুনিটা, 2 খানা রেশমি শাড়ি, কাঁসার থালা, বাটি গেলাস, টুকিটাকি আরো কত কি। কি করবে আঙুর? আহা, সে কি সেধে এনে ঘরে ঢুকিয়ে চৌকি পেতে দিয়েছিল? অত পীড়িতের কেষ্ট ছিল না নন্দ তার। বরং ওই ছ্যাঁচড়া শয়তান ইতর স্বার্থপর লোকটা যখন ধুঁকতে ধুঁকতে এসে উঠল, আঙুর তো তাকে ঝেঁটিয়ে বিদায় করতে গিয়েছিল। কিন্তু মুখ পোড়া মাগিচাটা তখন আঙুরের পা জড়িয়ে ধরে মেয়ে মানুষের মতো কেঁদেছিল। আঙুরের নিজেরই তখন ঘেন্না করছিল। নন্দর সর্বাঙ্গে ঘা, পুঁজ রক্তে ময়লা ছেঁড়া কাপড় জামা দাগ ধরে কড়কড় করছে, বিকট গন্ধ, দাঁতে পোকা, চুলে উকুল, 1 মুখ দাড়ি, হলুদ চোখ, আর বৈশাখ মাসের দুপুরের খড়ের গাদার মতো নরম গা। নন্দ আঙুরের পা সত্যি সত্যি জড়িয়ে ধরে বলেছিল, 2 রাত আমায় থাকতে দাও আঙুর, গায়ের তাপটা একটু কমুক, আমি চলে যাব। 2 রাত। আঙুর রোদ জলে পোড় খাওয়া কাঠের মতো শক্ত। সে বলেছিল, না না না, যেখানে এতদিন কাটালে সেখানে যাও। তোমার পয়সার সুখ যারা লুটেছে, যাদের পায়রা করে এতদিন পুষেছ, শোয়াশুয়ি করেছ, রঙ্গ করেছ, তাদের কাছে যাও। কেন, তারা এখন রাখলো না? লাথি মেরে জুতো মেরে তাড়িয়ে দিল? নন্দ জবাব দিতে পারছিল না। তার জবাব দেবার কিছু ছিল না। শুধু জ্বরের ঘোরে, যন্ত্রণার বিকারে একটা মারাত্মক জখম হওয়া কুকুরের মতো ছটফট করছিল, মাথা খুঁড়ছিল। আঙুর থাকতে দেবে না, নন্দ উঠবে না। ওঠার মতন ক্ষমতাটুকু তার যেন নেই। অগত্যা, শোনো,
থাকছো থাকো, কিন্তু জ্বর ছাড়লেই চলে যেতে হবে। হ্যাঁ। সেই গোড়াতেই আঙুর সাপসুপ বলে দিয়েছিল, শাসিয়ে দিয়েছিল। কিন্তু নন্দ তো জ্বর ছাড়াতে আসেনি। সে এসেছিল আঙুরকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করতে। এখন কি ঝামেলা, কি ঝকমারি নন্দকে থাকতে দিয়ে। একে তো জ্বর যায়ই না, উপরন্তু বাড়ে। মাঝে মাঝে নন্দ বেহুঁশ হয়ে পড়ে। হুঁশ যতক্ষণ থাকে কাটা ছাগলের মতো ছটফট করে। চোখের সামনে জবাইবার কতক্ষণ দেখতে পারে মানুষ। তাই আঙুর বিরক্ত হয়ে কোনো উপায় না দেখে নন্দকে গালাগালি দিতে দিতে ডাক্তার ডেকে আনলো, অম্বিকা ডাক্তারকে। সে এ পাড়ার ডাক্তার, যার কাছে আঙুরদের লুকানো চোরানোর রোগগুলো জলের মতো পরিষ্কার। ও জ্বালা টালা ঘাটা আপাতত সে চাপাচুপি দিয়ে দিতে পারে। নন্দকে অম্বিকা ডাক্তার দেখল। আঙুরকে বলল, শোনো আঙুর, খারাপ ঘাটাগুলো না হয় একটু সারিয়ে সুরিয়ে দিলাম, কিন্তু ওর লিভার যে একেবারে পচে গেছে মদ খেয়ে খেয়ে। বড় কাহিল অবস্থা, সহজে মেরামত হবে না। হবে কিনা তাও সন্দেহ। আমি বলি কি, ওকে বরং কলকাতার হাসপাতালে দাও। যদি কিছু হয়, এখানে তো সুবিধে দেখছি না। আঙুরকে যেন কেউ উনুনের আঁচ থেকে এনে চুল্লিতে ফেলল। জ্বলে যেতে লাগলো আঙুর। কোথায় আপদ বিদেয় করতে পারলে বাঁচে, তা না নাড়ি ভুঁড়ি পচিয়ে ফিচিল রোগে সমস্ত রক্তটাকে দূষিয়ে হারামজাদা তার কাছে আরাম করতে এসেছে। মনে মনে বলল, মর মর, অরুচি আমার। খেলাম শুলাম সুখ করলাম পাটে, আর ছাই ঝাড়তে ওরে পচি এলাম তোমার হাটে। বেঈমান মিনসে কোথাকার। তা হবে না, শরীর তো পচে পচে গলে গলে ঝরবে। পায়েশ্চিত্তি এমনি করেই হয়। হ্যাঁ, কেন? যখন আঙুরকে ছেড়ে পথে বসিয়ে পালিয়েছিলে মনে ছিল না? আমার মা না হয় পা পিছলে কাদায় পড়েছিল, কিন্তু আমি তো সাত ভাত আর করে বেড়াইনি। তখন ফুসফাস করে ভাগিয়ে নিয়ে এলে। কত রস আদিক্ষেতা, কত মধু মিছরির কথা। আঙুর তখন বড্ড মিষ্টি, রস টুসটুসে। একাই চাকবো, একাই খাবো। ফন্দি ফিকির ছেনালি কত, শাঁখা পরো, সিঁদুর দাও সিঁথিতে। বর বউ, স্বামী স্ত্রী আমরা। ভগবান সাক্ষী, যে মাটিতে দাঁড়িয়ে আছি এই মাটি সাক্ষী। এই ঘরের চুন, দেওয়াল, ছাদের বন্ধন, এরা সাক্ষী। বছর কাটতেই আঙুরের রস শুষে শুষে ছিবড়ে করে ফেলল নন্দ। আর সুখ নেই, স্বাদ নেই, অরুচি ধরে গেছে। একদিন নন্দ পালালো, কিছু না বলে ঘরের দেওয়ালের বন্ধন কাটিয়ে। তারপর 4-5 বছর আর এ পথ মারালো না। আর আজ এসেছে। মরতে বসে যখন আর কোথাও জায়গা পাচ্ছে না দেহটা রাখে। আঙুর চিৎকার করে শুনিয়ে শুনিয়ে এসব কথা 10 বার করে বলে। দূর দূর করেই আছে, জিভের রাগ ঢাক নেই। সারাদিন বিরাগ আর বিরক্তি, রাগ ঘেন্না উগরে যাচ্ছে। অথচ নেহাতি যেন এমন এক কলে পড়েছে যেখান থেকে তার উদ্ধার নেই লোকটা না চলে যাওয়া পর্যন্ত। তাই ভীষণ অনিচ্ছা সত্ত্বেও পাপ বিদায়ের গুণাগার দেবার জন্যেই ডাক্তার আর ওষুধ, আর এ পথ্য সে পথ্য। অম্বিকা ডাক্তার কটা ছুঁচ ফুঁড়ল
2-4 শিশি ওষুধ। গা ফোড়ার দগদগানি কমলো একটু, আর কিছু না। চটকলের সেই বড় ডাক্তার, তাকেও একদিন দেখিয়ে আনলো আঙুর। তার লিখে দেওয়া ওষুধ খাওয়ালো, কিন্তু যে কে সেই। এই ডাক্তারও বলল, কলকাতার হাসপাতালে ভর্তি করে দিয়ে এসো। 20 মাইল কলকাতা, যেতে আসতে 40 মাইলের রগড়ানি। তারপর আছে রেল ভাড়া, বাস ভাড়া। নন্দর ওঠার পর্যন্ত ক্ষমতা নেই। তবু আঙুর একটা পচা গলা মাছের চ্যাঙারির মতন নন্দকে কাঁখে কোমরে ধরে তাও কলকাতার দুটো হাসপাতালে ধর্ণা দিল। কিন্তু কিসের কি? কানে কথাই কেউ তুলল না, দেখল না পর্যন্ত। এক নজর চেয়েই বলল, এখানে কেন এসেছো গো? ও নিমতলায় নিয়ে যাও। আর যদি আঁচলে নোট বেঁধে এনে থাকো, টাকা দিয়ে ভর্তি করে দিয়ে যাও। ফেরার পথে নন্দর সঙ্গে হাসপাতালেরও বাপান্তর করতে করতে ফিরল আঙুর। আর সেই যে এসে পড়ল নন্দ, তারপর আর পাশ ফেরবার পর্যন্ত ক্ষমতা থাকল না। শেষটায় হোমিওপ্যাথি চলছিল। তবু 2 আনা পুরিয়া পাওয়া যায় কালিকেষ্টর ডাক্তারখানায়। গত পরশু থেকে সত্য কবিরাজের কথা মতন মধুচবনপ্রাশ। তারও শেষ হলো, নন্দ মরল। আঙুর সেই রংচটা তোবড়ানো খোলা বাক্সের অন্ধকারে বেহুশ হয়ে তাকিয়েছিল। ওর চোখের পাতা পড়ছিল না। মনে হচ্ছিল না যে ও আছে, ও কিছু ভাবছে, ওর কিছু করার আছে। হুঁশ হলো মেঘের ডাকে। খুব জোরে একটা মেঘ ডেকে উঠল বাইরে। আঙুর মুখ ফিরিয়ে দেখল, জানালাটার বাইরেটায় অনেকটা অন্ধকার জমে এসেছে। বাক্সটা থেকে পাটের বাহারি শাড়িটা বের করে ডালাটা বন্ধ করে দিল। তারপর জানালার কাছে এসে দাঁড়ালো, বাইরে তাকালো। দেখল খানিকটা কালো মেঘ জমেছে বলে মনে হচ্ছে, কিন্তু বিকেলও হয়ে গেছে। বৃষ্টি অবশ্য আর পড়ছে না। আঙুর শুনতে পাচ্ছিল তার ঘরের বাইরে চাঁপা, আতা, লাবণ্য, চামেলি, গোলাপ। দুপুরের গা গড়ানো ঘুম শেষ করে কেউ জল ভরতে, কেউ হাই তুলতে, আবার কেউ বা উড়ের দোকান থেকে 4 পয়সার চা আনতে উঠোন দিয়ে আসছে যাচ্ছে, কথা বলছে। আতরের কিরকিরে গলা আর গোলাপের ভাঙা গলার বিশ্রী হাসিটা স্পষ্টই শুনতে পাচ্ছিল আঙুর। ওই আতা ছুঁড়িটার কপাল ভালো। পাটকলের একটা ছোঁড়া খুব যাচ্ছে আসছে। আগেরটা ভাগতে না ভাগতেই নতুনটা জুটে গেছে। আঙুর ভাবছিল, আতা কি এই পাটের বাহারি শাড়িটা নেবে? ওর তো এই সব রং বাহারি ভালো লাগে। যদি আতা নেয়, হোক না একটু ফাঁস খাওয়া, তবু এখনো 6 মাস নিশ্চিন্তে পরতে পারবে। আহা, এই শাড়িটা পরে তো আর বিছানায় ধামসাচ্ছে না। যদি নেয়, আঙুর 4 টাকাতেই দিয়ে দেবে। আর যদি না নিতে চায়, আঙুরের মনের মধ্যে আতা, পাটের শাড়ি, নন্দ সব এলোমেলো হয়ে গেল। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুর যেন সব পরপর ভেবে নিল। কি করবে, কার কাছ থেকে কার কাছে যাবে। এবার যা করবার তাড়াতাড়ি করতে হবে। বিকেল তো হয়েই গেল, আর কতক্ষণ ঘরে মড়া ফেলে রাখবে। যাবার সময় নন্দর মুখের দিকে চেয়ে একটু কুৎসিত গাল আওড়ালো আঙুর। তারপর বাইরে এসে
দরজাটা টেনে বন্ধ করে দিল। আতা তার ঘরের কাছটিতে পিঁড়ি পেতে বসে সিগারেট খাচ্ছিল। নিশ্চয় ওর বাবু কাল যাবার সময় ফেলে গেছে, কিংবা আতা নিজেই সরিয়ে রেখে দিয়েছে। সেই সিগারেটের ভাগ পাবার আশায় মানদা আতার চুলের জট ছাড়িয়ে দিচ্ছে, আর চিনু পায়ের কাছটিতে উবু হয়ে বসে ঝামা দিয়ে পা ঘষে দিচ্ছে। পাটের শাড়িটা আঁচলের তলায় আঙুর আড়াল করে দিয়েছিল আগেই। আতার আশেপাশে অত ভিড় দেখে এখন আর যেতে ইচ্ছে হলো না। মানদা যতক্ষণ কাছে থাকবে শত খুঁত বের করবে। আতার ইচ্ছা থাকলেও মানদা কিনতে দেবে না। আর দরদাম তো পরের কথা। তার চেয়ে আগে হিমুর কাছে যাওয়া যাক। বলতে গেলে হিমুই একমাত্র লোক যার সঙ্গে আঙুরের ভাবসাব আছে ভালো মতন। সুখ দুঃখের কথা তার সঙ্গেই যা হয়, কিন্তু এত বড়ের বিপদের কথাটা তাকে আগে জানানো দরকার। আঙুর উঠোন পেরিয়ে তরতর করে সদর দিয়ে বাইরে চলে গেল। হিমুদের চালাটা পাশে। হিমু তখন চুল বাঁধতে শুরু করে দিয়েছিল। আঙুর এসে কাছে দাঁড়ালো। বিপদের কথাটা আঙুর বলল। হিমুর হাত থেমে গিয়েছিল। বলল, তা কখন মলো? দুপুরে। ও, তবে তো 3-4 ঘন্টা হলো রে। তাও আজ আবার শনিবার, দোষ না পায়। পাবে পাক, আমি আর কি করব? আমার কাছে তো চিতে ওটার খরচ জমা রেখে যায়নি। তা হ্যাঁ রে, এখন কি করবি? হিমু চুলের খোঁপাটা আবার গুছোতে আরম্ভ করলো। দেখি কটা টাকা জোগাড় করতে পারলে হারামজাদাকে চিতে উঠিয়ে আসবো। আঙুর দাঁতে দাঁত পিষে পড়ল। এই দেখ, একবার বিশুদের কাছে যা, ওদেরকে বল, তবে মাগনায় মরা কাঁধে করে পোড়াতে ওরা যাবে না। তা তো জানি। দেখ তবু হাতে পায়ে ধরে যদি যায়। আঙুর তাকিয়ে তাকিয়ে হিমুর মুখ দেখল। হিমুকে দেখে মনে হচ্ছে এ ব্যাপারে যেন তার কোনো গা নেই। আঙুর বলল, তুই আমায় কটা টাকা দিবি হিমু? টাকা? একটুক্ষণ আঙুরের দিকে চেয়ে থেকে হিমু হতাশ বিষাদ মুখ করল। তারপর বলল, তোকে সেদিন বলছিলাম না, স্যাকরার জন্য 12টা টাকা রেখেছি অনেক কষ্টে, আর 4টে হলে জিনিসটা হয়। তো পোড়া কপাল এমন, সেই 4টে টাকাও এখনো জোটাতে পারছি না। আঙুর হিমুর মুখের দিকে চেয়ে থাকল। কি ভেবে আবার হিমু বলল, শিকি আদুলি বড় জোর টাকাটা হয় পারি আঙুর, তার বেশি আর আমাদের ক্ষমতা কি বল? তা তুই 2টো টাকা নে বরং আমার কাছ থেকে, পরে সুদে দিস। বলেই হিমু একটু অন্যরকম হাসল। হেসে বলল, তুই আর সুদবি কি? হাত পেতে আঙুর 2টো টাকা নিল। হয়তো অন্য সময় হলে নিত না, কিছুতেই না। হিমুর কাছ থেকে বেদানা মাসির ঘরে। মাসি শুনে খেঁকিয়ে উঠল। বলল, তখন কতবার বলেছিলাম, ওরে ও আপদ ঝেড়ে ফেলকে যা গা থেকে, তা তখন তো শুনলি না। দরদে একেবারে উঠলি। তা যা, এবার নিজেই কাঁধে করে নিয়ে যা।
ছেনাল মাগি কোথাকার। আঙুর কিছু বলল না, মনে মনে শুধু ভাবল দরদেও উথলে ওঠেনি, বিছানা পেতেও শুতে দেয়নি। নন্দর আমি বিয়ে করা মাগ নয় যে, না খেয়ে সেবা শুশ্রূষা করেছি ওই পচা মরমর লোকটার। নেহাত ছিল একই ঘর, চৌকিতে, আমি মেঝেতে। তাই জল চাইলে দিয়েছি, ওষুধটা ঢেলে দিয়েছি মুখে, পথ্যটা দিয়েছি দায়ে পড়ে। বেদানা মাসি বলল, তা আমি কি করব? মরাটা ঘরে পড়ে থাকবে। আঙুরের গলা যেন আর উঠছিল না। বেদানা মাসি খেঁকিয়ে বলল, তা থাকবে বই কি। আমার এখানে মরা ধরা না থাকলে, না পচলে তোদের চলবে কেন? হ্যাঁ, যা যা, ম্যাথর মুদ্দ ফরাসকে খবর দিকে যা। আর শোন, হাতে আদুলিটা টাকাটা গুঁজে দিস, কেমন? আর না হয় একদিন বিছানায় নিয়ে শুস, দেখবি ওরাই ধরটাকে পা ধরে টেনে নিয়ে ভাগাড়ে ফেলে দেবে। যা। আঙুরের বুকটা ছ্যাঁক করে উঠল। ম্যাথর মুদ্দ ফরাস জিনিসটা কল্পনা করতে গিয়ে মনে পড়ল মরা কুকুরকে কিভাবে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে ওরা নিয়ে যায়। আর সঙ্গে সঙ্গে মনে পড়ল নন্দর উপাধিটা। ও তো চক্রবর্তী, বামুন। আঙুর কেমন যেন শিউরে উঠল। বুকের মধ্যে সত্যি সত্যি একটা অদ্ভুত ব্যথা আর অসহায়তা জমে উঠতে থাকল। বিকেল পড়ে সন্ধে হয়। আঙুর তাড়াতাড়ি এলো আতার ঘরে। আতা তখনও সাজছে। ছেঁড়া সায়ার উপর আর একটা নতুন লাল সায়া চড়িয়েছে। কোমর টোমর ফুলেছে খুব। বডি জেঁটে শাড়িটা সবে পরেছে। ঘরে তখন কেউ নেই। আঙুর সরাসরি কথাটা পাড়ল। তারপর সেই পাটের শাড়িটা একেবারে বের করল। আতা হাতে নিয়ে দেখল, খুলে ফেলল। তারপর গায়ে ফেলে কোমরে পাক দিয়ে দেখল। বলল, আঙুরদি, তোমার শাড়িটা বড্ড সেকেলে, পাটটা ভালো না। আঙুর কি বলল? 3 বছর আগের শাড়ি সেকেলে হয়ে গেছে। আঙুর শুধু বিড়বিড় করে বলল, তোকে মানাবে রে, বেশ মানাবে। আতা হেসে বলল, জানো আঙুরদি, চারুবাবু সেদিন আমায় একটা ছাপা এনে দিয়েছে। এ নিয়ে আর কি করব, বড্ড পুরনো ছেঁড়া ফাটা। আঙুর নিজের অজান্তেই কখন যেন মিনতি করে বসল। নে না আতা, আমি বলছি তোকে, তুই নিয়ে নে। তোকে সুন্দর দেখাচ্ছে শাড়িটা গায়ে ফেলে। আর যদি শুনিস বাবু, তবে বলি, এ শাড়ি পরে তো আর ধামসাচ্ছিস না, রেখে রেখে পরিস, বছরখানেক চলে যাবে। আতা একটু ভেবে বলল, ও, তা আমার কাছে 3টে টাকা আছে, আমি 2.5টে টাকা দিতে পারি। হ্যাঁ, না হলে তুমি নিয়ে যাও আঙুরদি, আমার তেমন দরকার নেই। আঙুর 2.5টে টাকাই নিল। তারপর ঘরের বাইরে এলো। লণ্ঠন আর কুপি জ্বালিয়ে ঘরে ঘরে সব তৈরি। সাজ পোশাক শেষ করে ফেলেছে চামেলি লাবণ্যরা। আকাশ লালচে লালচে, হয়তো জোরে আরো বৃষ্টি আসবে। টিপ টিপ পড়তে শুরু করেছে আবার।
সেই বৃষ্টিতেই চামেলিদের কেউ মাথার উপর আঁচল তুলে গলির মুখে দাঁড়িয়ে যাচ্ছে। একটি ছাতার তলায় 2-3টে মাথাও জড়ো। সরু গলিটা দিয়ে রাস্তায় চলে এলো আঙুর। তখনও গলির আবছা আলো অন্ধকারে গোপালদের জটলা, বিড়ি ফোঁকা, গা ঢলাঢলি হাসি। সবে খদ্দেরের ঘুরঘুর শুরু হয়েছে। রাস্তায় এসে মনে মনে টাকার পুরো হিসেবটা আঙুর সেরে ফেলল। 1 টাকা 11.5 আনা, হিমুর 2 আর আতার 2.5, তা 6টা টাকা হয়ে গেছে। বিশুরা যদি এখন এই 6 টাকায় রাজি হয়, যদিও মনে হয় না হবে, কততে যে হবে তাই বা কে জানে। আঙুর হন হন করে এগিয়ে গেল। এখানে ওখানে খোঁজ নিয়ে বিশুকে পাওয়া গেল সাইকেল সারাবার দোকানটায়। টিনের নড়বড়ে চেয়ারে বসে দোকানের দরজায় পাল্লায় পা তুলে কাঁচের গেলাসে চা খাচ্ছিল। কার্বাইডের আলো তার পাজামা আর মুখে পড়েছে। আঙুর কাছে গিয়ে ডাকল, কাছে আসবার ইশারা করল। চা শেষ করে বিড়ি ধরিয়ে ফুঁকতে ফুঁকতে বিশু এলো, মিটমিট চোখে চারপাশ দেখতে দেখতে। কিরে পটলি, কি খবর? বিশুর কাছে আঙুরেরা সবাই পটলি। কিন্তু আঙুর কিছু বলবার আগেই বিশু সামনের দিকে চেয়ে বলল, দাঁড়া, আগে মাইরে একটা পান খেলি। সালা চা তো নয়, যেন ঘোড়ার পেচ্ছাপ। জিভটাই সালা বেসাদ হয়ে গেল। বিশু কথাটা শেষ করেই হাত বাড়ালো, অর্থাৎ পান সিগারেটের পয়সাটা আগে ফেলো, পরে বাতচিত। আঙুর এসব দস্তুর জানে, গরজ তার। আঁচলের খুঁট থেকে আধুলিটা দিল, আতার দেওয়া আধুলিটা, আর বলল, 1 খিলি পান, একটা সিগারেট, তার বেশি নয়, কালের দিব্যি থাকলো। বিশু হেসে বলল, খুব টাইট যাচ্ছে নাকি রে পটলি? দিনকাল সালা যা যাচ্ছে, যেন সত্যযুগ। আয় আয়, সালা আঙুরের রস চাটবে, তাও মাছি আসে না, হ্যাঁ? বিশু হাসতে হাসতে চলে গেল। এলো খানিক পরে, জোড়া খিলি পানে গাল ভর্তি করে, সিগারেট ফুঁকতে ফুঁকতে। পয়সা কিন্তু ফেরত দিল না। এসে আঙুরকে বলল, বল পটলি, কি বলছিলি? আঙুর বলল সব, গলায় উদ্বেগ আর মিনতি। বিশু রাস্তার ছিটে ফোটা আলোতে আঙুরের মুখটা ভালো করে দেখল, একটু ভাবল, তারপর বলল, সে কি রে, ক টাকা আছে তোর কাছে? 6 টাকা। কি বললি? 6 টাকা? আরে 6 টাকায় কি হবে রে? ও সালার একটা ঠাঁইও তো পুড়বে না। কত লাগবে তবে? আঙুর বিহল হয়ে দাঁড়িয়ে বিশুর অট্টহাসি শুনতে শুনতে শুধল, তা ধর 1.5 টাকা মন আম কাঠ, তা মন 7 লাগবে। 10 টাকা তো তোর কাঠেই লাগবে। তারপর হাঁড়ি কড়ি ধুনো, তা ধর আরো 1 টাকা। আর নতুন বস্ত্র পরাতে চাস তো? কেরে? না। আঙুর তাড়াতাড়ি মাথা নাড়ল, ওর বুক শুকিয়ে আসছিল। নতুন বস্ত্রে আর দরকার নেই। এদিকে ধর এই তো, আর আমরা 4 জন 4টে পাইট খাবো, দিবি?
তা 2 নম্বরই দিস, 2 টাকা 6 আনা করে ধরে নে, ওই গোটা 10 আর কি টাকা। আঙুরের পায়ের শাড় নষ্ট হয়ে যাচ্ছিল, হাতেরও। বিশুর মুখটা পর্যন্ত শুয়োরের মতন ছুঁচলো ঘিনে দেখাচ্ছিল। খানিকটা সময় লাগলো আঙুরের সইয়ে নিতে। বলল, আমি অত টাকা কোথায় পাবো যে দেব? আমার বাপ না ভাতার যে তাকে পড়াতে 20 টাকা খরচ চাইছিস? যা শালা, তা এক কাজ কর পুটলি, তোর যখন বাপ না ভাতার না, তো সেরেফ চেপে যা, বুঝলি? থানায় গিয়ে খবর দিয়ে দে, ডাঙর পাঠিয়ে নিয়ে যাবে। আবার সেই ধাঙড়। আঙুরের বুকটা ধক করে উঠল। আঙুর নিরুপায় হয়ে পড়ল। আমার ক্ষমতা থাকলে বেশি দিতাম রে বিশু, চামারগিরি করিস না। তুই সারা মায়েরে অকারণে বিগড়চ্ছিস পড়লি। একে এই বৃষ্টি বাদলার দিন, এখন সালা শ্মশানে যেতে হলে পেঁচো বিড়ে কেলো 3 শালাকে খুঁজে বের করে ধরতে হবে। আরে মুক্তি কেউ যেতে চাইবে না তো। তা যাকে অন্তত গায়ের পায়ের ব্যথাটা মারবার খরচা দিবি তো? হ্যাঁ, আচ্ছা যা, 2 পয়েন্টস দিস। তোর বাপ ভাতার যখন নয়, একরকম মাগনাতেই চিতে উঠিয়ে দেব। আর কিছু বলিস না মাইরি, তোর পায়ে পড়ি। আঙুর হাঁ হু কিছুই বলল না, মাথা নাড়ল না, সায় দিল না। রাস্তার আলো শোষা অন্ধকার, ইলশে কুড়ি বৃষ্টি আর বিক্ষিপ্ত লোকজন দোকানপাটের দিকে নির্জীবের মতন চেয়ে থাকল। বিশু আবার বললে, যা শালা, কাঠ না হয় 5 মনের মধ্যেই সেরে দেব এখন, বুঝলি? তোর বাপ ভাতার যখন কিছুই নয়, হাত পোড়া হলেও তো ক্ষতি নেই, টান মেরে গঙ্গায় ফেলে দিলে হবে। শোন পুটলি, আর গোটা 6-7 টাকা জোগাড় করে ঝপ করে আয় দেখি, হাঁদুর দোকানে আছি, যা। বিশু চলে গেল। আঙুর চুপ করে দাঁড়িয়ে। আরো 7 টাকা সে কোথায় পাবে, কার কাছে হাত পাতবে? ফিরতে লাগলো আঙুর, যেন ভীষণ জ্বরে তার সর্বাঙ্গ অবশ, অচেতন। আর কিছু দেখতে পাচ্ছে না, ভাবতে পারছে না। আজ তাহলে এই পর্যন্ত। এই গল্পের শেষ অংশ শুনতে হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।